মেয়েটি একদিন মানে ডিনার ফিনার করে বাথরুমে গেছে, তখন পেছন থেকে একটা সিটি আওয়াজ আসে, সিটি বাজে। আচ্ছা, দেখা যায় কানের পাশ দিয়ে দুটো চুল যেমন সিনেমায় দেখায় না, নাক দিয়ে যাচ্ছে, ফট করে দুদিকে চুলটা উঠতে শুরু করে দিল কিছুক্ষণ, মানে জাস্ট কয়েক সেকেন্ড। 2-4 মিনিট পরেই একটা বিশাল আওয়াজ হলো। বাড়ির লোকজন ছুটে গেছে, কি হয়েছে, মেয়েটা পড়ে গেছে বাথরুমের মধ্যে এবং রীতিমতো সে সেন্সলেস। এবং যখন শ্বশুর ডাকতে এসছে সন্ধ্যা, শুধু গায়ে গায়ে নয়, দেখছে এইসব জায়গায় যে ব্লিডিং হচ্ছে। আমরা সিনেমায় দেখি না কোনো গ্যাং রেপ হচ্ছে এই যেমন হয়, ঠিক কোন অবস্থা। মানে প্রচন্ড পাশবিক অত্যাচার হয়েছে। পাশবিক অত্যাচার। যখন এটা হতো তারপরে অন্তত 45 মিনিট মেয়েটা নড়তে পারতেন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার কাছে যারা আসে, যেটা বলছিলে বান মেরেছে, এটা বুঝবে কি করে? দেখো, আমি সত্যি কথা বলছি, সবাই দেখেছো তো বাড়ির সামনে নিজের সাথে ওই নজর টিকা যেটা বলে ওটা লাগায়, নজরের হচ্ছে স্টিকারটা লাগিয়ে রাখে, যাতে হুতুরে জিনিসপত্র হলে কি স্কিনের উপর এফেক্ট করে খুব। দেখো, আত্মা সর্বচত্বরে আছে। এই তোমার এখানে বসে আছে, এখানে নেই, কানে আমাদের দেখার মতো ক্ষমতা নেই। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, এবং আজকে আমার যিনি গেস্ট, তিনি খুব স্পেশাল একজন মানুষ, সৌম্যদা। এবং সৌম্যদাকে ইন্টারনেট মাধ্যমে আপনারা চেনেন অন্যরকম ভাবে, অন্য নামে, কিন্তু আজকে আমি এখানে সম্পূর্ণ নতুন রকম ভাবেই আপনাদের সঙ্গে আলাপ করাতে চাই। আমার আজকে গেস্ট সৌম্যদা, যিনি আজকে আমাদেরকে শোনাবেন একটা দুর্দান্ত ঘটনা, এবং তার পাশাপাশি থাকবে আমাদের বেশ কিছু তন্ত্র, অ্যাস্ট্রোলজি, অকাল্ট নিয়ে কথাবার্তা, যেগুলো ডেফিনেটলি আপনারা শুনতে সব থেকে বেশি পছন্দ করেন। এবং সৌম্যদার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, আপনারা চাইলে এনার সঙ্গে যোগাযোগও করে নিতে পারেন। তো এই কথাগুলোতে তো আমরা যাব ধীরে ধীরে, কারণ আমাদের পডকাস্ট এখন সবে শুরু হলো। এরপর অনেকটা পথ আমাদেরকে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা শুনুন আজকের এই পডকাস্টে, টিউন থাকুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। শুরু হচ্ছে আজকের পডকাস্ট। সৌম্যদা, কেমন আছো? খুব ভালো আছি, তোমার এখানে এসে তো খুব ভালো লাগছে। অ্যাস্ট্রোলজার মানুষ তুমি, তোমার হাতে একটাও পাথর নেই? অ্যাস্ট্রোলজার হলেই পাথর পড়তে হবে এরকম তো আমার লাগলে। আমি জেনারেলি দেখেছি অ্যাস্ট্রোলজারদের হাতে পাথর থাকে। হ্যাঁ, হয়তো তার দরকার তাই পড়েছে, আমার দরকার নেই তাই পড়িনি। কারণ দরকার না থাকলে পড়লে তো আবার উল্টো কাজ হবে। আচ্ছা, অতএব আমার যখন দরকার নেই তখন। তোমার হাতে ওটা কি পাথর? ওটা কি কোনো পাথর নাকি জাস্ট এমনি রিং? না, একটা পোকড়া যায়, ছোট্ট পোকড়া আছে। আচ্ছা, মানে ওটাই শুধু তোমার দরকার? ওইটুকুনি। আমি অ্যাকচুয়ালি যত অ্যাস্ট্রোলজার দেখি সবারই হাতে দেখি পাথর, প্রচুর সোনা গয়নাও থাকে। তোমাকে একদম অন্যরকম দেখলাম। মানে আমি একটু নর্মাল থাকতে ভালোবাসি। কোথায় থাকো তুমি? হাওড়ায়। না, চেম্বার কোথায় করো? আমার নিজস্ব চেম্বার হচ্ছে মন্দিরতলা, নবান্ন মন্দিরতলা, প্রাইম লোকেশনে। আর আমার রাসবিহারিটাও তাই, রাসবিহারি, একদম রাসবিহারি মোড়ে, বচ্চন ধাবার উপর দিকেই। আর কত বছর ধরে করছো? 26। 26 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছো? বয়সটা অনেক বেড়ে গেছে দেখে মনে হয় না। বললাম না কেন, সিক্রেট শুনবো, কিন্তু সিক্রেট আমরা আরো অনেক আলোচনায় যাব। আমি সবার আগে তোমার কাছে একটা ঘটনায় যাই, কারণ আমাদের প্রেত কথার যারা অডিয়েন্স, যারা আমাদের ফ্যামিলির লোক, তারা সবাই আসলে ঘটনা শুনতে খুব ভালোবাসে। এবং তোমার কাছে যে ঘটনাটা আজকে রয়েছে, আমরা সেই ঘটনাটা দিয়ে আজকের এপিসোডটা শুরু করি। চলো। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনিও যদি আমাদের এপিসোডে আসতে চান তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দেবেন ঘটনা। আপনার ঘটনা সিলেক্ট হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা শোনাবেন গোটা পৃথিবীর বুকে থাকা সমগ্র বাঙালিকে। শুনুন আজকের পডকাস্ট। আমি বলি প্রথমেই যে দেখো, বহু মানুষ ভূতকে বিশ্বাস করে না। ভূত অনেকে বিশ্বাস করে না। আর সরি টু ইন্টারাপ্ট, আমাকে বহু মানুষ এটাও বলে যে তোমরা এত ভূতের গল্প বলো, এত ঘটনা বলো, তোমরা নাকি দেখেছো। আমি তো কোনোদিনও ভূত দেখলাম না, এরকম বহু মানুষ প্রশ্ন করে। আমি একটা কথা বলে নিই তার আগে, মানে যেহেতু আমার অনেক পডকাস্টে অনেকে অনেক কথা বলেছে, যারা বিশেষ করে ভূত বিশ্বাস করে না। আরে অনেকে তো ভগবান বিশ্বাস করে না, আর এখন তো মানুষ বিশ্বাস করে না, তো ভূতকে কি করে বিশ্বাস করে বলো? কিন্তু দেখো, অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের কথায় নয়, আমি মনে করি যে কোনো তান্ত্রিকের কাছে এসে বা অ্যাস্ট্রোলজারের কাছে এসে বা কোনো শ্মশানে গিয়ে ভূত আছে কিনা জানার কোনো প্রয়োজন নেই। সব থেকে বেস্ট হচ্ছে, সবাই এখন ওলা উবের চড়ে, তো
10টা ওলা উবেরের লোককে জিজ্ঞেস করবে, ড্রাইভারকে, 2জন বলে দেবে, কারণ তারা মুখোমুখি হয়। মানে বলছো তারা দেখে? আর আমি এই জাস্ট কিছুদিন 1.5 মাস আগে এই বিশ্ব বাংলার ওখানে একটা মেলা হয়েছিল, তো আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম, তো যে উবেরটা বুক করে যাচ্ছি, তো ঠিক বিশ্ব বাংলার আগে বাঁদিকে 2টো বিল্ডিং আছে, একটা ক্রিম কালার একটা হোয়াইট কালার। তো আমাকে বললো, স্যার এই হোয়াইট কালার বিল্ডিংটা কোনোদিন আসবেন না। আমার যদিও যাওয়ার কোনো দরকার নেই। কেন? বলে, জানেন না ওখানে ভেতরে চার্জ দেওয়া যায়, ওই জন্য আমি গাড়িটা নিয়ে রাত্রিরে চার্জ দিচ্ছিলাম। সে জামা ধরে টানছে, চুল ধরে টানছে, দরজা খুলে দিচ্ছে, বলছে লাস্ট টাইম বাধ্য হয়ে আমি গাড়ি নিয়ে বেরিয়ে এলাম। এই যে জিনিসগুলো যেগুলো হয়, আমার মনে হয় যেটা যে এই আত্মাগুলো আসলে ওখানেই ফেসে থাকে। দেখো, আত্মা সর্বচত্বরে আছে। এই যে তোমার এখানে বসে আছে, এখানে নেই তা নেই, আমাদের দেখার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, যেমন অনেকে আমরা ভগবান বিশ্বাস করি, কিন্তু ভগবানকে কি দেখতে পাই? তো এই যারা ভূতে বিশ্বাসী নয়, যারা সমস্যায় পড়বে তখন তারা বিশ্বাস করতে পারতে হবে। যখন যারা ঠাকুরকে বিশ্বাস, ভগবান নেই, ও যখন বিপদে পড়ে তখন ভগবানের কাছেই যায়। ভূত নেই, যখন পাল্লায় পড়বে তখন আমাদের মানুষকে স্মরণ করবে। হ্যাঁ, করছে আর কি। সরি, আমি যেটা এবার মেন পয়েন্টে, হ্যাঁ, ঘটনাটায় আমি একটা জিনিস দেখলাম। আমার রিসেন্টলি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে এই যে আত্মাগুলো হয়, যখন কোনো মহিলাদের অ্যাটাক করে বা তাদের শরীরের মধ্যে আসে, যদি তারা ধরো ভালো লেগে যায়, ভালোবেসে ফেলে, তাদেরকে যদি কোনোরকমভাবে ছাড়াতে তো হয়, তাকে কোনো রকম মানে আমাদের মতো তান্ত্রিক বলো, ওঝা বলো, যেই হোক, করার পর তাদের হয়তো শরীর বন্ধন করে দেওয়া হলো, সে হয়তো তখন আসতে পারলো না। কিন্তু এই নয় যে তারা আসে না, তারা কিন্তু না সুযোগ, তারা 10 বছর পরে হলেও আসে। আমি এরকম একটা ঘটনা আমার সামনে এলো। যেরকম শুনি, মানে আমাদের হাওড়াতেই, আমার চেম্বার থেকে 200 মিটারের ভেতরে একটি মেয়ে থাকে। তো মেয়েটি বিয়ের ঠিক 2 বছর পর ঘটনাটা স্টার্ট হয়। আচ্ছা, মানে বাড়িটা কিরম জানো তো, বাড়িটা টালির ছেলের বাড়ি, মানে প্রেম করে বিয়ে করা। মেয়েটির বাড়ি কিন্তু তোলা ফাঁকা, যে ছেলেটিকে বিয়ে করেছে সে একটুখানি ফিনান্সিয়ালি আনস্টেবল। এবার টালির বাড়ি কিছু, বাথরুম হয়তো একটু দূরে, এখানে রান্নাঘরটা এদিকে, এরম হয়তো। ওই বাড়িটার ঠিক লাগোয়াই হচ্ছে একটা মসজিদ রয়েছে। মেয়েটি কি মুসলিম নাকি? না, মেয়েটি হিন্দু। মেয়েটি হিন্দু এবং তার পরিবারও হিন্দু, মানে শ্বশুর বাড়ি। তো এবারে অনেকে, গরমকাল, এবার গরমকালে অনেকেরই থাকে কি বলতো, যে ডিনার হয়ে গেল, একটু বিশেষ করে মেয়েদের যে গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে শুতে যাচ্ছে, কারণ টালির চালের বাড়ি নিশ্চয়ই এসি নেই। তো মেয়েটি একদিন মানে ডিনার ফিনার করে বাথরুমে গেছে, গিয়ে যেমন ফ্রেশ হয়েছে, হয়ে যখন এবার ঘরের মধ্যে আসছে, তখন পেছন দিক থেকে একটা সিটি আওয়াজ আসে, সিটি বাজায়। আচ্ছা, তো এরকম ও এদিক ওদিক তাকালো, কারণ অনেক ব্যাপার, অনেক ক্ষেত্রে দেখা যায় কি আশেপাশের ছেলে কেউ উকি মারে, দেখতে যায়, হয়তো ঘটনা। তো ও ভাবলো সিটি কে মারলো, তো একবার এদিক ওদিক তাকালো, তাকিয়ে ওভারলুক করে চলে গেল ঘরে। আর দ্বিতীয় দিন মেয়েটি এবার কি হচ্ছে, রাত্রিবেলা তোমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এবারে ডিনারের জন্য ব্যবস্থা করছে আর কি। তো হট করে কোনো হাওয়া বইছে না, কিছু বইছে না, মেয়েটার খুব বড় চুল দেখা যায়, কানের পাশ দিয়ে 2টো চুল, যেমন সেই সিনেমায় দেখায় না নায়িকাদের উড়ে যাচ্ছে, ফট করে দুদিকে চুলটা উঠতে শুরু করে দিল কিছুক্ষণ, মানে জাস্ট কয়েক সেকেন্ড। আর যখনই চুলটা উড়লো, তারপরেই একটা সেই বাঁশি বাজানোর মতো করুণ আওয়াজ, একটা সিটি, মানে মেয়েটা বাধ্য হলো তার এদিক ওদিক তাকাতে। আচ্ছা, তারপরে যখন ডিনার ফিনারের শেষে যখন ও বাথরুমে গেল, ওয়াশরুমে আবার যাওয়ার 2-4 মিনিট পরেই একটা বিশাল আওয়াজ হলো। বাড়ির লোকজন ছুটে গেছে, কি হয়েছে, মেয়েটা পড়ে গেছে বাথরুমের মধ্যে, এবং রীতিমতো সে সেন্সলেস। এবার যখন তার ওয়াইফ, হাজব্যান্ড কোনোরকমভাবে দরজা ফরজা খুলে ঢুকেছে, তখন দেখছে যে তার শরীরে কোনো বস্ত্র নেই, ওই রকমভাবেই রয়েছে। তাকে তুলে নিয়ে এসছে ঘরে, কিন্তু অবাক কাণ্ড, যে বস্ত্রটা ছিল সেটা কিন্তু আর পাইনি। বস্ত্রটাই নেই? না, বস্ত্রটা পাইনি। সে সায়া হতে পারে, যাই হোক হতে পারে, টাওয়েল হতে পারে, সেই জিনিসটা আর পাইনি। তো সেই মুহূর্তে পড়ে গেছে বলে চলে এসছে, বা তখনও তাকে জড়াবার জন্য খুঁজছিল কি, তখনও পাইনি। তারপরে ওকে জল টল দিয়ে যেমন নর্মাল বাড়িতে করে, পড়ে গেছে। তারপর থেকে দেখা যাচ্ছে মেয়েটা গুম হয়ে যাচ্ছে,
যেমন হয় না কোনো কারো শরীরে কোনো একটা কিছু ভর করলে বা যায়, গুম হয়ে থাকতো, চুপ করে থাকতো, একদিকে তাকিয়ে থাকতো এরকম। তো এইসব দেখে ও শাশুড়ি আর কি পাশে যা কোনো তার যা ছিল, যে যাকে বলেছে এরকম এরকম ব্যাপার, মনে হচ্ছে কোনো রকম ভাঙা বাতাস লাগলেও লাগতে পারে, তো পাশেই তো মাজার, তো বললো তুমি একটু যাও, ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে একটু ঝাড়িয়ে ঠুড়িয়ে নিয়ে এসো। তো এবার যখন গেছে ঠিক মাজারের দরজা, তার 2 কদম আগে কোনো শ্যাওলা নয়, কাদা নয়, কিছু নয়, ভদ্রমহিলা সেই শুকনো ডাঙায় আচার খাওয়ার আমার ধুম করে পড়ে গেল। পড়ার পর তার হাত পা ছড়ে ছাড়ে এমন হলো যে সে আর মাজারের ভেতর ঢুকতে পারলো না। আচ্ছা, এবার মেয়েটা ঢুকলো, মেয়েটা আর কিছু বলতে পারছে না, যার মধ্যে আছে সে তো আর কিছু, যিনি নিয়ে গেছিলেন তিনি তো ভেতরে গেলে তো বলতে পারতো মৌলি সাহেবকে যে এর এই সমস্যা। মেয়েটা ঢুকেছে, মেয়েটাকে নর্মালি ঝেড়ে ঝুড়ে দিয়েছে, চলে এসছে। মোটামুটি তারপরে বেশ কিছু মাস ঠিকঠাক কোনো প্রবলেম হয়নি। তার 1 মাস 1.5 মাস পরেই আর কি মেয়েটি বুঝতে পারে যে প্রেগনেন্ট। হ্যাঁ, ওকে। তারপরে বাচ্চা কাচ্চা একটা খুব সুন্দর বেবি হয়, কন্যা সন্তান। সেখানেও কোনো সমস্যা হয়? সেখানেও কোনো সমস্যা হয়নি। এবার যখন ওই বেবিটা নিয়ে বাড়ি আসে না, তারপর শুরু। এবার যখন বেবিটাকে নিয়ে বাড়ি এসছে, তারপর কি হচ্ছে, ওর হাজবেন্ডকে আর সহ্য করতে পারছে না, এবং হাজবেন্ডকে মানে সন্তান যে হাজবেন্ড নেবে বা আদর করবে করতে দিচ্ছে না। আচ্ছা। এবং হ্যাঁ, শাশুড়ি শুলো, বাচ্চার সঙ্গেও ঠিক আছে, কোনো মহিলাদের কোনো ব্যাপার না, কিন্তু কোনো ব্যাটা ছেলেদের কোনো আশেপাশে আসতে দেওয়া পছন্দ করছে না। এবং তখন তো মেয়েটা বলতে পারেনি, যখন সব কিছু শেষে ওই লোক এরাই বলেছিল, তারপর ওরা ওই তখন করতো কি, ওই ঠিক রাত 2টোর পর আসতো, আর মেয়েটির সঙ্গে, মেয়েটি তখন পুরো অবসজ্ঞান টাইপের, মানে তার কোনো হুঁশ থাকতো না, ওই মেয়েটির সঙ্গে তখন ফিজিক্যাল রিলেশন করতো। আচ্ছা, রাত 2টোর পর। সেটা মেয়েটা বুঝতে পারতো? হ্যাঁ, এবং মেয়েটা পরে বলেছে যে যখন এটা হতো তারপরে অন্তত 45 মিনিট মেয়েটা নড়তে পারতো না, যখন ছেড়ে বেরিয়ে যেত, এবং গায়েতে নানা রকমের সেই আঁচড়ের দাগ। প্রথম তো যেখানে আঁচড়ের দাগ হতো চাপা দিয়ে রাখতো, কাউকে বলতে বলতো না, এবং পরে আস্তে আস্তে সেটা হাতে, গলায় শুরু হয়, তখন সবাই দেখতে পায় যেটা কি হচ্ছে। তো এখানে আর একটা জিনিস হলো কি, যখন এই অবস্থায়, আর ওখানে ঘর থেকে বেরোতে দিত না, মানে ওকে সবাই ঘরে রাখার চেষ্টা করতো, কারণ ঘর থেকে বেরোলেই ওর উৎপাত মানে ভাঙচুর, মানে যাচ্ছে তাই ব্যাপার, হয়তো ঘর থেকে বেরিয়ে চলে যাবে, গিয়ে কিছু করবে, এরকম একটা ব্যাপার। আর তখন না ও কিছু খাবার খেত, ভয়ঙ্কর খিদে, বিশেষ করে চিকেনের খুব ভক্ত ছিল, মানে চিকেন যে যখন হয়তো 1 পিস কি 2 পিস খায়তো, 500-700 মাংস খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। যখন ও বাচ্চাটা হয় না, অনেকেরই হয় বেস্ট মিল্ক কম থাকে, তো ওরও বেস্ট মিল্কটা কম ছিল, যার জন্য বাচ্চাকে একটু গুঁড়ো দুধ ইউজ করতো। কিন্তু ও বলছে যেদিকে যে মানে যখনই ওই মশারির ভেতরে বসে যখন বাচ্চাকে কোলে নিত, তখন ও দেখতো কেউ একটা মশারির বাইরে বসে আছে, একটা ছায়া দেখতে পেত, এবং আস্তে আস্তে দেখলো যে ওর বেস্ট মিল্কটা যেটা ছিল না, তার থেকে অনেক গুণ বেড়ে গেল। আচ্ছা, ওই ছায়াটা দেখার পর, ওইটা 1 দিন 2 দিন দেখার পরেই না, ও দেখছে ওর যেটা আর কি বেস্ট মিল্কটা যেরকম ছিল কম, তার থেকে নর্মালি অনেক বেশি স্টার্ট হলো। এবং যখনই হয়তো বাচ্চাকে লেফট সাইডের বেস্টটা করছে, তখন দেখছে যে অনুভব করছে যে রাইট সাইডেরটাকে কেউ মানে ইউজ করছে, যেমন বাচ্চারা খায়, সে বেস্ট মিল্কটাই কেউ সে অনুভব করতো, এবং মেয়েটা ফিল করতো কিছু হচ্ছে। এবং তারপরে যখন হয়ে যেত, তারপরে দেখতো যে ওই টোটাল বেস্টটা না পুরো সেই কালশিটে পড়ে যেত, এবং সেটাকে জন্য সে ডাক্তারকেও দেখাতে গেছিল, কিন্তু ডাক্তার তার কোনো মানে সমাধান হয়নি। আর ওটা কি করতে জানো তো, ঠিক ধরো ওই 4:30 সময় যে আজানটা হতো না, ওই 4:30 থেকে 7টা 7:30 পর্যন্ত মেয়েটা না একটা গুম হয়ে ঘরের মধ্যে থাকতো, তারপরেই তাণ্ডব, যদি দরজা খুলে দেওয়া হয়। আর ওই তোমার সারা গায়েতে ওই দাগ,
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার নিজেই বুঝতে পারছে না কি। হুম। এরপর মানে কি বলবো, কিছু কিছু সময় বেটার থাকতো, সব সময় তো আর না। সকালের দিকে হয়তো এর যেমন এটা নেগেটিভ, কিছু এমন জিনিস দেখা গেছে যেগুলো মানে মানুষ হকচকিয়ে যাবে। যেমন ধরো যখন নর্মাল থাকে, হয়তো ও তো ফ্ল্যাটের 2তলায় থাকতো, ধরো ওকে নিয়ে নিচে কেউ কোনো কথা বলছে যে ওর এরম হয়েছে, ওকে নিয়ে কোনো, ও উপরে বসে বসে শাশুড়িকে বলতো ওই নিচেও আমার বিষয়ে কথা বলছে। আচ্ছা। কে ঢুকছে, কে ফ্ল্যাটের গেট দিয়ে ঢুকলো, সব উপরে বসে বসে। যখন খুব একটু বেশ ভালো করতো তখন হয়তো শাশুড়ি বললো যে এখন ঠিক আছে, চলো একটা কাজের মধ্যে রাখলে হয়তো বেটার থাকবে। তখন যদি ওকে বললো যে দেখ ঠিক আছে এক কাজ কর না বাবা, একটু চাল বেছে দাও বা কি, বলছে সেকেন্ডের মধ্যে 1-1.5 কিলো চাল বেছে দিচ্ছে। হয়তো তাকে আনাজ কাটতে দিল, তার মোটামুটি 10-15 মিনিট লাগার কথা, তাকে আনাজটা দিয়ে চলে গেছে, গিয়ে হয়তো 2 মিনিটও হয়নি ফিরে এসছে কিছু দিতে, দেখছে আলু দিয়ে যদি চলে যায়, গিয়ে হয়তো পটল নিয়ে আসতে গেলে এসে দেখলে আলু কাটা হয়ে গেছে। এত ফাস্ট কাজ করছে। এটা তো ও করছে না সাধারণ। তো এই জিনিসটা হওয়ার পর ও কিন্তু না মানে কিরকম একটা হয়ে গেছিল। তো তারপরে এই ওনার শাশুড়ির কোন একটা রিলেটিভ 24 পরগনা থেকে এসেছিল, কোনো মানে নিমন্ত্রণ বা যাই হোক কোনো কারণে দেখা করতে। তো উনি ওকে দেখে না, ওনার একটা নেগেটিভ কিছু মনে হয়েছিল, যে চোখটা দেখে যে এর মধ্যে কিছু ব্যাপার আছে। তো শাশুড়িকে বলেছিল দেখো তোমার বৌমাকে দেখে আমার ঠিক ভালো ঠেকলো না, এরকম কিছু গল্প আছে, কিছু ব্যাপার আছে। তখন ও শাশুড়ি সব গল্পটা ওকে বলে, বলো ঠিক আছে আমাদের ওখানে একটা মাজার আছে, সেখানে এক মৌলী সাহেব আছে, আমি ওনাকে গিয়ে জানাচ্ছি, দেখছি কি বলছেন। তো জানিয়েছিল। তো মৌলী সাহেব বলেছিল যে তুমি যার হয়ে এসছো খুব সাবধান, সে তোমাকে ছাড়বে না। আচ্ছা ঠিক আছে। তো তারপরে এত আর কি মানে বাড়াবাড়ি হয়ে গেছিল, যে মানে এত জোর যে একটা মানে কাঠের আলমারি বা আলমারিকে এরকম মারলে না ভেঙে নামিয়ে দিচ্ছে। এটা কোথায় করেছে এই জিনিসগুলো? বাড়ির মধ্যেই? বাড়ির মধ্যেই হচ্ছে। ওই জন্য তোকে দরজা অশান্তি করতো এরকম ভয়ঙ্কর, কোনো কারণ ছাড়াই অশান্তি, কোনো কারণ। ওই জন্য দরজা বন্ধ করে রাখা। আর বাচ্চাটাকে কেউ ঠিক রাখতো? বাচ্চাটাকে কিছু করতো না, কিন্তু একটা সময়তে কিন্তু বাচ্চাটাকেও আর ভালো লাগতো না ওর। অ্যাকচুয়ালি ভালো তো ওর লাগছে না তা নয়, ভালো লাগছে না আছে, কারণ সে হয়তো সেই যখন তার গায়ে যাচ্ছে বা সে যখন বেস্ট মিলটা খাচ্ছে, সে আর সহ্য করতে পারছে না, ও কেন খাচ্ছে। ওনার এই মেয়েটির শাশুড়ি আর যে ভদ্রমহিলা দুজনে মিলে গেছিল ওই 24 পরগনায় মাজারটাতে। কিন্তু বললে বিশ্বাস করবে না, ওখানে মাজারে ঢোকার আগেই শাশুড়ি ধমাস রাস্তায় পড়ে গেছে, পড়ে গিয়ে হাঁটু মাটু ছড়ে তার অবস্থা খারাপ। তো মাজারের যে নিয়ম বলছে তুমি কার জন্য এসছো, তোমার তো হবেই। এবং সঙ্গে যে নিয়ে গেছে মানে 24 পরগনা যে ভদ্রমহিলা, তাকে বলছে তুমি চিন্তা করো না, তুমিও রেডি থাকো, এরকম ব্যাপার। হ্যাঁ। তো এই যে বাড়ি থেকে 24 পরগনায় গেছে, গিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আমরা হাসছি কিন্তু ব্যাপারটা কতটা রিস্কি, মানে যাদের সাথে ঘটেছে তারা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে সেটা ভাবছি। এবার দেখো, এবার যে জিনিসটা হয়েছে বলতে পারো মানে ভয়ঙ্কর আরো। মানে এই যে সময়টা গেছে সকাল থেকে সন্ধ্যে রাত্রির পর্যন্ত আসা যাওয়াটা, তখন ফ্ল্যাটে তো হাজবেন্ড তো যায় কাজেতে, রাত্রিরে ফেরে, তখন ফ্ল্যাটে রয়েছে শ্বশুর, মেয়েটি, বাচ্চাটা। মেয়েটি বলছে যতক্ষণ এই সময়টা ফাঁকায় পেয়েছিল ততক্ষণ মেয়েটা পুরো অজ্ঞান অবস্থায় মাঝখানে বোধহয়। ফ্ল্যাটে মানে এটা কোথায়? ওনাদের ফ্ল্যাটে, ওই না ওই বাড়িটা যেটা ছিল পরে ওটা ফ্ল্যাট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাঝখানে এটা তুমি স্কিপ করে? হ্যাঁ ওটা সরি আমার বলতে ভুল হয়েছে, ওটা পরে 1-1.5 বছর পর ওটা ফ্ল্যাট হয়ে গেছিল। আচ্ছা, ওই জায়গাটা ভেঙে। তো ওই ফ্ল্যাটে যখন ছিল ওই মানে মেয়েটি এবং বাচ্চাটা, তার মধ্যে বললো আমি একবার মনে আছে দুপুরবেলা উঠে বাচ্চাটাকে খাইয়েছিলাম, তারপর থেকে ওই বেরোবার পর থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মেয়েটা অগরে, মানে তার কোনো হুঁশ ছিল না। আচ্ছা। এবং বলছে মানে সকাল থেকে যতক্ষণ হয়েছে ততক্ষণ অন্তত 5 বার 6 বার ওর সঙ্গে মানে ফিজিক্যাল মানে শারীরিক অত্যাচার করেছে। এবং যখন শ্বশুর ডাকতে এসছে সন্ধ্যেবেলা, শুধু গায়েটায় নয়, দেখছে এইসব জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে। অ্যাকচুয়ালি অনেকটা দেখা যায় না যে বলা উচিত না অন ক্যামেরা, আমরা সিনেমায় দেখি না কোনো মেয়ে বা যেমন রেপ হয়
গ্যাং রেপ হচ্ছে এই যেমন হয় ঠিক ওই অবস্থা। বুঝতে পেরেছি, মানে প্রচন্ড পাশবিক অত্যাচার হয়েছে। পাশবিক অত্যাচার। তো তারপর আসার যখন শাশুড়ি এলো, এসে শুনলো, শুনে তো অবাক, সঙ্গে সঙ্গে খবর দিল যে কোনো মুহূর্তে। তখন উনি এসছিলেন মৌলী সাহেব, এসে ওনারও তো একটা ক্ষমতা আছে, আমরা যেমন কাজ করি আমাদেরও একটা আলাদা পাওয়ার আছে। তো তাকে ধরা হয়েছিল এবং তাকে বহুবার বলা হয়েছিল যে তুমি কোথা থেকে এসছো বা তোমার নাম কি। ও শুধু একটা কথাই বলছে যে আমি কোথাও যাব না, এ খুব সুন্দর, মেয়েটাই খুব সুন্দর দেখতে অ্যাকচুয়ালি, আর খুব বড় বড় চুল, এ খুব সুন্দর, একে আমি খুব ভালোবাসি, এর কাছে আমি থাকবো, আমি যাব না। তো এটা ন্যাচারালি প্রথম চোটে এরকম করে সব। তো অনেক করার পর লাস্টে ও হাত দেখিয়ে দেখাচ্ছে ওই মাজারের দিকটা যে আমি ওই দিকটা থেকে এসেছি। ওকে, নামটা বলতে চাইছিল না। তারপরে অনেক চলে না, কথোপকথন চলে, অনেকক্ষণের কেস, অনেকক্ষণের এগুলো চলে। তো 10 বার বললে একটা কথা উত্তর দেবে, তাও কোনো উল্টো উত্তর দেবে। তো তখন নাম বলেছিল, যার নাম সিরাজ। আচ্ছা, তো তারপর যিনি ছিলেন উনি ওকে ওনার শরীর থেকে সরিয়ে দিয়ে, মেয়েটির শরীর থেকে সরিয়ে দিয়ে, ও শরীর বন্ধন করে কবজ টবজ সব। তারপর থেকে মোটামুটি 10 বছর মেয়েটি খুব ভালোভাবে সংসার করছে, মেয়েও বড় হয়ে গেছে, 12 বছর বয়স, প্রায় 11-12 বছর। এবারে ঘটলো কি, আমার সঙ্গে পরিচয় হলো এই কারণে, বা আমার কাছে এলো এই কারণে যে 10 বছর পর, দেখো আমাদের কাকার কবজ তাবিজ থাকলে রাত্রে শুলে অনেক দিন থাকলে, যদি লাল কাড়ে থাকে চান করলে ছিঁড়ে যায়, অনেক সময় গলা থেকে খুলে যায়, বিছানাতেই পড়ে থাকে। তো এরকমই হয়তো ঘটনা ঘটেছে, বিছানায় হয়তো গলা থেকে কুড়িভাবে খুলে গেছে। তখন ভেবেছে 10 বছর হয়ে গেছে, আর কি হবে, তো কবজটা বোধহয় কোথাও রেখে দিয়েছে। তার 1 থেকে 1.5 মাস পর আবার স্টার্ট, 10 বছর পর। কি বলছো? 1 থেকে 1.5 মাস পর একই জিনিস, একদম ফার্স্ট স্টার্টিং ঝামেলা দিয়ে শুরু, ভাঙচুর, বরকেই। এবার তখন শাশুড়ি আর হাজবেন্ড দেখছি গলা ফাঁকা। এবার ওরা তো জানে না ও কবজটা কোথায় রেখেছে বা কি, তখন খুঁজে পাচ্ছে না। তো ওদের বাড়িতে একটি ছেলে যেত, মানে বলতে পারো ওনার হাজবেন্ডের আর কি বন্ধু, সে আবার সূত্রে আমার সঙ্গে পরিচয় আছে, জানে। তো সে বাড়িতে গেছিল, সব শুনেছে। অ্যাকচুয়ালি ওরা তখন প্রথম ট্রাই করেছিল কিন্তু ওই মৌলী সাহেবকে, কিন্তু উনি বার্ধক্যজনিত জন্য ওনাকে খুঁজে পায়নি, উনি অসুস্থ না নেই আর জানে না, তো পাইনি ওনাকে। তো তখন এদের বলে তাই এরকম ব্যাপার, কি করা যায়। তো তখন ওর পরিচিত, যে আমারও পরিচিত, সে তখন আমার কথা বলেছে যে এই পাশেই আছে তোমাদের দাদাকে আমি 10-12 বছর ধরে চিনি। তখন আমার কাছে আসে, এসে তো মানে কি বলবো, প্রথমে এসে বলেছিল, তারপরে আসতে চাইনি। তখন আমি বেশি দূর নয় আমার এখান থেকে, তো একবার আমি গেছিলাম। তো যাওয়ার পর অনেক কষ্ট তাকে খামাখা নিয়ে গিয়ে যোগ্য করেছো, যোগ্য প্লাস ওকে মায়াঙেরই আমার কবজ দিতে হয়েছে বাধ্য হয়ে, মানে অন্যান্য কোনো এতে নয়। আমি মায়াঙের কবজ, মায়াঙের জল, হ্যান ত্যান করে অনেক করে, তখনও যখন আমি মানে যজ্ঞে বসেছি, তখনও ওটা আমার দেখা আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সিরাজ বলে যে ছেলেটি, ও ছিল মুসলিম। অ্যাকচুয়ালি ও একটি বাঙালি মেয়েকে ভালোবাসত। আচ্ছা, কিন্তু বাঙালি আর মুসলিম মধ্যে হয়তো বাড়ি থেকে বিয়ে দেয়নি, বা মেয়েটা হয়তো, এটা কি বলেছে ওখানে? এটা পরে জানা গেছে যখন আমি ওকে নিয়ে বসছিলাম। আচ্ছা, এগুলো বলে, নিজেরাই বলে না, ওদের মুখ থেকেই বেরোয়। এই যে বললো না, হ্যাঁ, আমি প্রেত কথাতে এমন প্রচুর ঘটনা পাই যেখানে আমি দেখি যে হচ্ছে এরকম কেসে ওরা নিজেরাই বলে যে, হ্যাঁ, ওরা আদার্স থরি কোনো আত্মা এসে বলবে, কোনো মুক্তি চায় বোধ হয়, ওরা বেসিক্যালি মুক্তিই চায় আমার। না, অ্যাকচুয়ালি মুক্তি নয়, ব্যাপারটা কি জানো, আমি আগেও বলেছি, মৃত্যুর পর যারা ধরো অপঘাতে মৃত্যু হয় না, তাদের জন্ম অত সহজে হয় না। এবং যারা অপঘাতে হয় তারা তো কোনো না কোনো একটা রিজনে আত্মহত্যা করেছে, তো সেইটাকে খুঁজে বেড়ায়, কারণটাকে খুঁজে বেড়ায়। ধরো এই যে ছেলেটি সিরাজ বলে, ওই মেয়েটিকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু পায়নি বলে সে সুইসাইড করেছে।
এবং ওই রকমই একেও দেখতে সুন্দর, এরও অনেক বড় চুল, একে নজরে নজরে রেখেছে, যার জন্য এর প্রতিও ও একটা আকৃষ্ট হয়ে গেছে। আচ্ছা, তুমি তো ওকে কামাখ্যায় নিয়ে গিয়ে তারপরে যজ্ঞ করলে? হ্যাঁ, ও fix প্রথমে হলো। বাড়িতেই ওকে ব্যবস্থা করা হয়েছিল, চেষ্টা করেছিলে বাড়িতে? বাড়িতে ওকে শান্ত করা হয়েছিল, তার আগে তো হয়নি। বাড়িতে শান্ত করে অনেক কিছু করে তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে, নাহলে এইরকম কেউ মানে কামাখ্যা বা তারাপীঠ বা কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। মানে এইরকম পেশেন্টকে? এইরকম পেশেন্টকে এটা নিয়ে যাওয়া সম্ভব না, একে বাড়িতেই শান্ত করতে হবে, বাঁধতে হবে। তুমি বাড়িতে চেষ্টা করেছিলে কিছু? মেয়েটার বাড়িতে? হ্যাঁ, মানে চেষ্টা করেছিলে? হ্যাঁ, ওটা তো করা হয়েছে, তারপরেও হয়নি? না, নিয়ে যেতে হয়েছে, নিয়ে গেছি পরে, তাকে বাঁধতে হয়েছে আমার তার বাড়িতে। ওকে, শান্ত করে তারপরে? তাকে শান্ত করে বাঁধতে হয়েছে। তো এখন মেয়েটা সুস্থ আছে? একদম। তোমায় বলছি, আমি একটা ছোট্ট কেস বলছি, ঘটনা। কিছুদিন আগে বলতে 10 দিন আগে কলকাতায় একটি ছেলে, প্রচণ্ড শিক্ষিত, প্রচুর অগাধ পয়সা, মাকে নিয়ে ফ্ল্যাটে রয়েছে, যে সে মেয়েটির সঙ্গে ভালোবাসতো তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, বাবাকে বার করে দিয়েছে, কোনো আত্মীয়র সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না, সবাইকে গালাগালি বন্ধ করে, বাড়িতে ভাঙচুর করে, আর শুধু একটা কোনো মেয়ের নাম করে বলে ওকে এনে দাও। আচ্ছা, এরকম। তা ওর মাসি আমায় ফোন করে বললো যে আমার দিদিকে তো মারধর, এই ব্যাপার, আপনি কিছু একটা, আমাদের এরকম আছে যে মায়াঙেরই কিছু, যে তাকে বসিয়ে বার করতে হবে, এরকম কিছু না, কিছু পদ্ধতি আছে আমাদের। তো আমি কিছু জিনিস দিয়ে দিয়েছিলাম, একটা জল দিয়েছিলাম যে তুমি জলটা খাওয়ান অন্য জলের সঙ্গে মিশিয়ে, কবচটা আপাতত বালিশের নিচে রাখুন, নর্মাল হলে পরিয়ে দেবেন। আমাকে আজকেও তোমরা এখানে বসার আগেই ফোন এসেছিল। ঠিক আছে, এরকম অবশ্যই। কালো জাদু করেছে ছেলেটা বলছে যে আমার শরীর থেকে যেন কি বেরিয়ে গেল, হালকা হয়ে গেলাম। আচ্ছা, একে ভূতে ধরেছিল? ভূতে না, এগুলোকে না ভূতে বলে না, ভূতে হলে আর একটু আমাদের করতে হয়, কসরত করতে হয়। এগুলো হচ্ছে ওই ধরো জিন চালান, পেট চালান। চালান করেছিল পাগল করে দেওয়ার জন্য, বান মারা, এসব জিনিস হয়। তুমি যে মায়াং যাও, তুমি মায়াংয়ের মানে পুরোটা এক্সপ্লোর করেছো ভেতরে গ্রামে? ওখানে তো একটা লেভেল পর্যন্ত যেতে দেয় মোটামুটি 70-75%। কি দেখেছো ভিতরে? দেখো, মায়াঙে যেটা আগে একটা ভয়ঙ্কর যে জিনিসটা ছিল, এখনো ভয় পায় সবাই। আসামের সব লোক এখনো ভয় পায়, অনেক লোক। তুমি এখন যদি আসামে গিয়ে বলো, বা কামাখ্যা মন্দিরে তোমার কোনো পরিচিত ব্রাহ্মণ থাকে, যে কেউ বলে দিল যা ওর কাছে পুজো দেবে, তুমি তাকে গিয়ে বলো যে আমি একটু মায়াং দেখবো, সে বলে আমি কোনো রিস্ক নেবো না। এখনো ভয় ভীতি রয়েছে। কেন? আগে যারা যেত তারা আসতে পারতো না, নানা রকম একটা অন্যান্য, মায়াংটা একটা অন্যরকমের। তুমি গিয়ে কিছু ফেস করেছো? আমি খারাপ কিছু অলৌকিক কিছু দেখেছো? অলৌকিক বলতে অনেক কিছু দেখেছি। কি দেখেছো বলো? মানে ওদের কিছু কিছু জিনিস আছে, মানে প্রথম কথা বলি যে কামরূপ ডিস্ট্রিক্ট শেষ নদী, তারপরে মায়াং ডিস্ট্রিক্ট চালু, একটা ছোট বাজার আছে। আচ্ছা, আমি যাইনি কখনো। বাজারটা ক্রস করার পরে এবার মায়াং ডিস্ট্রিক্ট শুরু, মানে এবারে ধরতে পারো তুমি সিটি, যে পল্টন বাজার থেকে সিটি থেকে 70 কিলোমিটার ওপরে হচ্ছে মায়াং। আচ্ছা, অলমোস্ট 1.5 ঘন্টা 15 ঘন্টা লাগে। এবার তুমি একটা পর্যন্ত যাবে, তুমি বুঝতেও পারবে না এটা কি আছে। এখন অনেকটা ডেভেলপ হয়েছে, প্রথম 10-12 কিলোমিটারের মধ্যে অনেকটাই ডেভেলপ হয়েছে। নর্মাল পাহাড়ি গ্রাম। তারপর এবার তুমি যত ভেতরে যাবে, আমি একটা জিনিস, ওখানে কোনো মন্দির নেই, কিন্তু কোনো মন্দির নেই, কোনো ঠাকুরের মন্দির পাবে না। তাহলে আমি কতগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। ওখানে যারা সাধনা করে, যারা এসব কাজ করে, সব শিবের পুজো করে, এবং যে যা নিজের বাড়িতে প্রতিষ্ঠা করা আছে। আচ্ছা, একদম আলাদা। আর ওখানে যারা সবার অর্ডার, এখনো পর্যন্ত অত বসতি হয়নি ওখানে, কম লোকজন থাকে অনেক। প্রথম 10 কিলোমিটারের মধ্যে তবু আছে, তারপরে তুমি আর কিছু খুঁজে পাবে। আচ্ছা, তুমি প্রথম 10 কিলোমিটারের পর গেছো? আরো 20 কিলোমিটার। আরো 20 কিলোমিটার গেছো? আমি তো কি দেখেছো ওই 20 কিলোমিটারটা? কি না, আমি যখন লাস্ট একটা জায়গায়, প্রথম দিনের কথা বলছি, ফার্স্ট একটা জায়গায় চলে গেলাম, গিয়ে ড্রাইভারটা খুঁজছে কোন দিকে যাব। তো আমি নামলাম, নেবে অনেকক্ষণ বসছিলাম বলে, নেবে ডান দিকে তাকিয়ে দেখছি যেমন সেই পাহাড়ের সামনে অঢেল জায়গা পড়ে রয়েছে, জমিকে জমি, পাহাড়, আর তোমার গরু চড়ছে। দেখলাম ডান দিকে, বাঁ দিকে তাকিয়ে দেখি ওরকম একর জমি ফাঁকা, একদম পাহাড় আর এই। তো দেখলাম ওখানেও গরু চড়ছে, কিন্তু গরুগুলো যেন অত্যধিক মোটা। আমি বললাম যে এদিকের গরু আর ওদিকের গরুগুলোর মধ্যে
বলছে ওটা গরু না, ওটা গন্ডার। হ্যাঁ, গন্ডার, ওটা 50-60টা গন্ডার, ম্যাক্সিমাম 200-250 মিটারের মধ্যে। কি বলছো? রিস্কি ব্যাপার তো এটা। আমি রীতিমতো ভয়তে না, মানে এতে গাড়িতে উঠতে যাচ্ছিলাম। খুব রিস্কি ব্যাপার। বললো ওরা আসবে না, যদি ওরা রাস্তায় থাকতো তাহলে কিন্তু আমাকে গাড়ি ঘোরাতে হতো, কারণ গাড়িটা ঘোরাবে কোথায়, এই যে জায়গা, মানে খুব রিস্ক গাড়ি ঘোরানো। তাই বললাম ভাই চলো। তখন আমাকে বলছে যে এখানে অ্যাকচুয়ালি গন্ডারের ভয় তো আছে মুখোমুখি পড়ে গেলে, হ্যাঁ, বলছে এখানে অ্যাকচুয়ালি ভয় হচ্ছে চিতার। প্রচুর চিতার উপদ্রব আমি মানে শুনেছি। কোন গাছের ওপর থাকবে, সে সকালে হোক আর বিকেলে হোক। আমি যখনই যাই না কেন, মোটামুটি সন্ধ্যের পর আমি ওখান থেকে বেরিয়ে আসি, আমি আবার সিটিতে চলে আসি। তুমি যে 20 কিলোমিটার আর এক্সট্রা গেলে ভিতরের দিকে, ওখানে জনবসতি ছিল নাকি? খুব ছিল? কম, খুব কম। প্রথম যখন গেছিলাম তখন মানুষই দেখতে পাচ্ছিলাম না, বাড়ি রয়েছে সেটা মানুষ। মানে তুমি যদি ওখানে গিয়ে থাকতে চাও, ওই 20 কিলোমিটার আরো ওপর দিকে উঠে যদি থাকতে চাও, থাকতে পারবে? মানে থাকাটা খুব চাপ হয়ে যাবে। মানে দেখো একটা কথা বলবো, ওখানে মানে খুব নাম করা মানুষ রয়েছেন ওখানে। তো যে জায়গাটা পর্যন্ত আমি লাস্ট যাই, আমি একটা ওখানে বট গাছ আছে খুব ভয়ঙ্কর। তুমি ওই বট গাছের নিচে যখন যাবে, আমি যখন ফার্স্ট যেদিন গেছিলাম, আমার একটা টার্গেট ছিল জানো তো, কারণ বহুদিন আগে একটা ইউটিউবে কোনো একজন কেউ জানি না কিভাবে ছেড়েছিল, তো আমি ওইটাকে টার্গেট করেছিলাম যে ওখানে যাবে, যে ওখানটা যাবো, ওইটা মানে ঠিকঠাক জায়গা, আমি তাহলে মায়াঙ্গেই পৌঁছলাম, মানে ওইটা। কিন্তু আমি যখন গাছের নিচে ওই জায়গাটায় গেছি, তখনও কিন্তু ভাবছি আমি এটা কোন দিকে যাব। হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি গাছটা পুরো লাল কাপড়ে মোড়া আছে, গোড়াটা, আমি এই তো গাছ। এবং ওখানে একজনই ওখানকার তান্ত্রিক না কেউ মানে ফ্রন্টে আসতে চায় না, ওখানকার নিয়ম আছে কিছু। যে তান্ত্রিককে যে বট গাছকে দেখিয়েছিল আবার টার্গেট সেই ছিল, আমি জানি ঠিকঠাক, তাহলে ওখানে গিয়েই পৌঁছেছি। আমি কথা বলেছো তান্ত্রিক? না, তার কথা কি, তার সঙ্গে এখন কাজ করি আমি বসে। হ্যাঁ, তার নাম হচ্ছে কেশব, আমি বলে দিচ্ছি, কেশবনাথ, ঠিক আছে। তো ওর আরো আছে 4-5 জন আছে আমার, যাদের সঙ্গে। তার মানে তুমি মায়াঙ্গে বসেও কাজ করো এখন মাঝে মাঝে? আমি তোমাকে ছবি দিয়ে দেবো মায়াঙ্গের সব। আমার ওখানে কিভাবে তন্ত্র হতো আগেকার দিনে, কিভাবে বাঘকে বশ করে রাখছে, সেসব আর কি করা আছে, লেখা রয়েছে সব। লেখা মানে মূর্তি টুর্তি সব রয়েছে। আচ্ছা, বা কি জিনিস দিয়ে এরকম একটা আছে, ওর আমি তোমার ভিডিও ছবি পাঠিয়ে দেবো, দিয়ে দেবো, ও সব রয়েছে আমার কাছে। এই যে তুমি তো তোমার এত বছরের কেরিয়ারে তো প্রচুর নিশ্চয়ই এরকম ভুতুরে কেস, বানমারা কেস এসব তো পেয়েছো। আর ভূত, আমি না সত্যি কথা বলছি, মানে আমি চাই মন থেকে, অতটা চাই না, কারণ যারা ভূতকে আমাদের যখন পডকাস্ট বেরোয় দেখবো অনেকে, আমি এখন কমেন্টগুলো দেখি না, অনেককে ভূত নিয়ে আমাদেরকে অনেক ভালো মন্দ কথা বলে। তো মাঝে মধ্যে মনে হয় যে আমরাই কেন দেখি, এরা কেন একটু ফেস করে না। আমি বোলপুরে গিয়ে ফেস করেছি। কি দেখেছো? আরে বোলপুরে একটা, আমি নাম বলবো না রিসর্টটার, মানে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার একটা ডগ আছে, হ্যাঁ ম্যাক তার নাম, তো ওকে নিয়ে যেতে হবে বলে আমি গাড়ি নিয়ে রিসর্টে, ওখানে তো এখন ডগ তো সব জায়গায় রাখে না। এবার আমি ওখানে 3টে ঘর নিয়েছি, আর ওখানে ডরমেন্টারি রুমটা নিয়েছি। ডরমেন্টারি রুমেতে 3টে বেড আছে ছোট ছোট। তা আমি যাকে নিয়ে গেছি 3 দিন ছিলাম। প্রথম দিন না ও বুঝতে পারেনি, ওকে নক করেছে রাত্রিবেলা। আচ্ছা, ও একাই ছিল। দ্বিতীয় দিন কি হয়েছে, ওই রিসর্টের লোকেরা সব জানে, ওরা তো জানেই। ও হট করে রিসর্টের লোকটা বললাম বাইরে দাঁড়িয়ে বোধহয় বিড়ি সিগারেট খাচ্ছিল 11টার সময়, শীতকাল। তখন রিসর্টের লোকটা, ছেলেটা এসে বলছে শুয়ে পড়ো, 11টা বেজে গেলে আর কেউ ডাকলে দরজা খুলবে না। ঠিক আছে, দরজা বন্ধ করার পর ওর তখন টনক নড়েছে, কেন 11টার পর বললো, কেন খুলবো না, কেন খুলবো না। যেই না বলা 11:30 12টার পর থেকে ওকে মানে রীতিমতো কি বলবো, দরজা জানলা ওই ঠান্ডায় জোরে পাখা চালিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছেন। এবং আমার মেয়ে একটা এতে ছিল ঘরে, আর এখনকার দিনে মেয়েদের দেখে, ছেলে মেয়েদের দেখে 2-2-2:30 পর্যন্ত সেই ফোনেতে একটা, হ্যাঁ মেয়ে বলছে পাপি 12টার পর থেকে ভয়ঙ্কর কুকুর চেঁচাচ্ছে। আর কাছে কিন্তু জানো আমি মানে জানলা খোলেনি, ভেতর মানে যেন কি সব একটা ছায়া যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কি সব হচ্ছে বুঝতে পারছি না। পরের দিন সকালবেলা উঠে আমার ড্রাইভার বলছে দাদা আমি চললাম, তুমি যাও নাহলে গাড়ি রইলো, আমি চললাম। কেন বলছে এই ব্যাপার। তাকে অনেক কষ্টে, ভাই আজকের দিনটা থাক, মানে
নেই কোথাও, এটা আমি খুব এরকম ফেস করতে না বেশ ভালোবাসি। ভৌতিক জিনিসপত্র হলে আমার খুব মজা লাগে, আমি ভয়ও লাগে। আমি বহু জায়গায় পেয়েছি। আমি মানে স্পট বলে দিতে পারি। বলো তাহলে আমি যাবো ওরকম জায়গায়। আমি আমার পাড়ার কথা বলছি, একটা ছিল মিষ্টির দোকান ছিল, তার পেছনেই ওই ভ্যান ঘর, সেখানে রান্না হয়। তো যে মালিক সে তার খুব স্বাদের কারবার, সবার স্বাদের, তো সে সুইসাইড করেছিল কারণবশত। এবার পেছন দিকে ভ্যান সব তো বন্ধ, এবার ভ্যান ঘরেতে সব কড়া হাঁড়ি বা তোমার ভাতা ফাতা খুন্তি, এই বিল্ডিং এর নিজের যে থাকতো, আমার বন্ধু থাকতো, ওর বউ থাকতো, বলতো আর বলো না, রাত্রিবেলা রাত 2টোর সময় দেখছি সেই যেমন সেই কড়া নাড়ছে। ছানা মারে, ছানা কাটাচ্ছে, কে ক্ষীর মারছে, সেই আওয়াজ হচ্ছে, আর মনে হচ্ছে রান্না করছে, হচ্ছে কেউ নেই। এগুলো 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 সত্যি এগুলো আছে। আমরা সত্যি কথা যদি বলো, আমি ফেস করতে চাই না বিশেষ করে, কারণ ওই যে যারা আসছে আমার কাছে মানে প্রায় দিনই আসে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার কাছে যারা আসে, যেটা বলছিলে বান মেরেছে, এটা বুঝবে কি করে? দেখো আমি সত্যি কথা আজকাল বলি, সবাই দেখেছো তো বাড়ির সামনে নিজের সাথে ওই নজর টিকা যেটা বলে ওটা লাগায়, নজরের হচ্ছে স্টিকারটা লাগিয়ে রাখে যাতে নজর না লাগে। বান মারলে নজরও পেছন দিকে চলে যাবে। হ্যাঁ, বান এক তো কি করে মারে, আর 2 নম্বর বান মারলে বুঝবো কি করে যে বান মেরেছে? আমি এই বান মারার কিছু সিমটম আমি আর একটা প্রোগ্রামে বলেছিলাম, তারপর থেকে না বিশ্বাস করো ঝড়ের মতো ফোন আমার কাছে। বলো তুমি এখানেও বলো। মানে আমি Symptom গুলো বলেছিলাম শুনি। যে আসলে তবে অনেক মানুষ আছে, আমি বলে দিচ্ছি, অনেক মানুষ আছে প্রচন্ড ভুগছে, বিছানায় পড়ে রয়েছে, কোনো কারণ নেই, ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার দুনিয়ার রিপোর্ট করাচ্ছে, কিন্তু রিপোর্টে কিচ্ছু বেরোচ্ছে না। এমন কেস আমি দেখেছি, কিচ্ছু বেরোচ্ছে না। আমি তো বলেছি, আপনারা শুধু একটা জিনিস যারা আছে দেখবেন, চুল উঠছে, চুল সবারই ওঠে, মেয়েদের একটু বেশি ওঠে, কিন্তু একটা লিমিটেশনের বাইরে যখন ওঠে না, লিমিটের বাইরে, তখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমার চুলটা অত্যধিক উঠছে। চুল ওটা একটা সিমটমের মধ্যে। সেকেন্ড হচ্ছে দেখবেন বুক ধরপর করা। তৃতীয়ত হচ্ছে স্কিন ডিজিজ, একটুখানি কিছু হলে সেকেন্ড 1000 ওষুধ খেয়ে যাচ্ছে, সারছে আর না। স্কিন ডিজিজ, তলপেটে যন্ত্রণা হওয়া, অনেক সময় দেখা যায় খুব বাড়াবাড়ি হলে অনেক দিনের বান বুঝতে পারছে না, দেখা যায় যে নাইকুণ্ডলের ভেতর দিয়ে র্যাশ বেরোচ্ছে। আচ্ছা, পায়ের তলায় জ্বালা করছে, চলে যাবে একদম পায়ের তলায়। ভুতুরে জিনিসপত্র হলে কি স্কিনের উপর এফেক্ট করে খুব? ভুতুরে জিনিস বলতে কিরকম বলতে চাইছো? ধরো কাউকে ভূতে ধরেছে বা তার আশপাশে এমন না ওটা এটা বানের ক্ষেত্রে, বানের ক্ষেত্রে হয়। ভূতের সঙ্গে এসবের, ভূত তখন অন্য, ও চোখ মুখ আলাদা। আসবো এই গল্পটায় আসবো, আমি আগে বানটা শেষ করে নিই। যে এই ধরো বান মারলো, এর মানে কি রকমের বান হয়? হ্যাঁ, শুকনো বান, জ্বালা বান, মানে গা জ্বলবে, গাছ, ওই যে বলুন পায়ের তলা জ্বলে যাচ্ছে। আমার সামনে বসে আছে হাওড়াতে মেয়েটি, কলকাতার অনেক দূর থেকে এসছে। এই যখনই আমি বলেছি এই সিমটমগুলো, এবং সত্যি কথা বলতে মানে ভালো ভালো বাড়ির ভালো এডুকেটেড পার্সেন্ট, কে সিএসসি তে কাজ করে, কে পোডকাস্টে, মানে হয়তো আমি নামগুলো বলে ফেলছি, তারা হয়তো করবে, মানে ভয়ঙ্কর তা শোনার পর বলছে দাদা আমার ঠিক এই আপনি যা বলছেন এইগুলোই আমার হয়। মানে প্রথমে এমন হলে ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি কোনো সমাধান না হয় ডাক্তারের কাছে গিয়ে তাহলে এখানে আসুন। কোনো সমাধান তো পেতে হবে। একজন ডাক্তার যদি কোনো সমাধান না করতে পারে সেই সময়, কিছু না পেলে সে কিসের ওষুধ লিখবে? আরে তোমাকে আমি একটা কথা বলি, আমার এটা আমি বহুবার বলেছি, আমার অডিয়েন্সরা জেনে গেছে, ওরা বলবে এবার যে পচে গেছে দাদা গল্পটা। আমার একবার স্কিনে হলো কি সমস্যা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমার স্কিনটা পুরো মানে কুমিরের খোলের মতো শক্ত হয়ে গেল, আমার স্কিন জুড়ে পুরো র্যাশ উঠে কেমন একটা হয়ে গেল, চোখ মুখ ফুলে রয়েছে। ডাক্তারের কাছে গেছি, 2-3টে ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কমেনি। এবং অনেকটা টাইম যাওয়ার পর তারপর আমি মানে এমন একজন ডাক্তার দেখিয়েছি যিনি কিনা মানে খুবই নাম করা ডাক্তার, সবাই নাম করা ডাক্তার, কলকাতা শহরে তো ভালো ভালো, পিয়ারলেস হসপিটালে দেখিয়েছি, মানে এরকম ভালো ভালো জায়গায় দেখিয়েছি। লাস্টে আমি একটা খুব ভালো ক্লিনিকে গেছি, মানে সেলিব্রিটিজরা ট্রিটমেন্ট করান ওখান থেকে আর কি, না একমাত্র এখানে গেলে যদি আমার কিছু হয়। তাও উনি যে ওষুধ দিয়েছেন, আমি ধীরে ধীরে 6 মাস ট্রিটমেন্টের পর সে মানে ঠিক হয়েছি। কিন্তু আমার সাথে যে কি হয়েছিল ওটা আমাকে কোনো ডাক্তার এখনো পর্যন্ত প্রপার রিজন বলতে পারেনি, এবং আমি অবাক হয়ে গেছি। আমি বলছি এটা কি একজেমা? বলছে না, দিস ইজ নট একজেমা। একজন ডাক্তার বলছে তোমার মুখে কি কোনো আলোর রিফ্লেকশন পড়েছিল, স্টুডিওতে বসো। আমি সে তুমি ছোটবেলা থেকে বসি।
বলছে যে না, তোমার কি কোনো এরকম ফুলের রেণু থেকে কিছু হয়েছে, তুমি কোনো জঙ্গলে গেছিলে? যে না, এরকম তো কোনো ব্যাপার নেই। ঠিক, কেউ কোনো রকম সলিউশন করতে পারেনি। এবং এর পিছনে কিছু হয়তো অলৌকিক কারণও ছিল, সেটা আমি জানি যে কি কারণ থাকতে পারে। যাই হোক, বাট আমি তারপর ধীরে 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 করে রিকভার করেছিলাম। এবং সেই সময়টা আমার জীবনে প্রচন্ড খারাপ সময় চলছিল, মেন্টালি ব্রেকডাউন আমার একটা মোমেন্ট চলছে, শরীরটাও ভালো যাচ্ছে না, সব দিক থেকে আমি হ্যাঁ এটাতে ভেঙে পড়েছি। এটা কি বান মারা? কেউ কি মেরেছিল? তোমার ব্যাপারটা কি এই অন ক্যামেরা বলা ঠিক হবে? থাক না, অফ ক্যামেরা তোমার সঙ্গে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, তোমার ব্যাপারটা নিয়ে। না ঠিক আছে, মানে এটা তো মাই পাস্ট। না দেখো, এই বানমালে যেগুলো রিজন বললাম, এর সঙ্গে আরো দুটো রিজন আছে। বলো। সেটা যে পরিমাণ একটা মানুষ, ধরো তুমি সারা রাত্রিরে 4টে রুটি খেতে, সকালে যতটা ভাত খেতে, খাওয়ার পরিমাণ কমতে কমতে প্রায় না খাওয়ার জায়গায় চলে যায়। আমি তো খুব কম খেতাম, আমি এখনো কম খাই, জেনারেলি আমি কম খাওয়া। এখন কম খাচ্ছে অনেকে, মানে ফিগার মেনটেন করার জন্য। না আমি এমনি কম খাই, কিন্তু হ্যাঁ তখন বোধহয় সত্যি আমি একটু কমই খেতাম। সেই সময়টা আমার জন্য ওয়াজ ভেরি টাফ। এইগুলো। আর আমি দেখেছি, এখন একটা জিনিস আমি দেখছি, ওখানে কোনো নেগেটিভ কাজ হবে না, সব পজিটিভ। সব পজিটিভ। একমাত্র শর্টকর্মের মধ্যে বশীকরণ ছাড়া বাদ বাকি যা কিছু, কেউ বললো বিদ্বেষণ, কাউকে ছাড়াছাড়ি করাতে হবে। আরে আমি বলছি যে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে অন্যজন একজন ঢুকে গেছে, তাকে বার করে দিন, কি গ্যারান্টি আছে বিদ্বেষণ করবো না? এরকম একটা ব্যাপার। আচ্ছা, তার এটা তো করুন, আমার সঙ্গে করতে দিন, সেটাও করবে না। আসলে ওইখানে যা কিছু আছে আমি বলে দিই, মন্ত্রটাকে পর্যন্ত বস করে। বিকজ আমি যখন ফার্স্ট যেতাম, বসতাম ওনার সঙ্গে, এখন যেমন ওনাদের সঙ্গে পুরো কাজের সঙ্গে, ওই কাজ আমি করি, ওই মন্ত্র আমার পেয়েছি। যখন বসতাম তখন প্রথম দেখতাম যে হয়তো লক্ষ্মীর মন্ত্র পড়ছে কোন একটা, ধনদা কবচের জন্য বা কিছু দেওয়ার জন্য লক্ষ্মীর মন্ত্র জানি যে হ্যাঁ এই এতটা, তারপরে দেখি আরো মন্ত্র পড়ছে। আমি এটা কিসের মন্ত্র? ওনাদের জিনিসটা হচ্ছে বশীকরণ, মানে ওই মন্ত্রটাকেও বশীকরণ করছে যাতে মন্ত্রটাও কাজে লাগে, যার জন্যই এতটা যে কোনো কাজ ওখানকার প্রচন্ড পাওয়ারফুল। ওখানে জিনিসটা এটাই, এখানে কোনো নেগেটিভ কাজ, ভালো যদি হয় তো বলো, ঠিক আছে, নেগেটিভ কোনো কাজ হবে না। আর আমি একটা জিনিস বলছি, শর্টকাট নেগেটিভ কাজের জন্য না, সব থেকে আদর্শ জায়গা তন্ত্রের কাজের জন্য, কিন্তু অনেক কাজের জন্য অনেকটা স্পট দরকার হয়। কোনো কাজের জন্য নদীর ধার, নদীর পাড় চাই, নদীর পাড়ে করলে ভালো হবে। যেমন ধরো কালসর্পযোগ, হ্যান ত্যান। সেই হিসেবে আমি মনে করি শর্টকর্মের মধ্যে কোনো কাজ করতে গেলে, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক, কোনো কাজ আমরা যদি ভালো কাজ বা মন্দ কাজ যাই করতে চাই, সব থেকে আইডিয়াল হচ্ছে যে বেটার জায়গা হতে পারে না, সেটা হলো তারাপীঠ শ্মশান। শর্টকর্মের জন্য সব রকম ভালো মন্দ। কারণ দেখো, প্রথম কথা হচ্ছে সিদ্ধপীঠ, দ্বিতীয় কথা হচ্ছে শ্মশানের পাশেই হচ্ছে দ্বারকা নদী। নদীর পাশে বসে করছি কিন্তু শ্মশানও পাচ্ছি। সব থেকে বড় কথা, বামদেবের সাধনাস্থল। তো এই সব জায়গায় কিন্তু এই কাজ, দেখো তন্ত্রে কেউ যদি বলে কামাখ্যা স্ট্রং, কোন কাজ কোন জায়গায় সঠিক হবে দেখা যায়। তুমি যে আমার কাছে আসছে, আমি তো জানবো যে এইটা এইখানে গিয়ে অপারেশন করলে ঠিক হবে না ওই নার্সিংহোমে গিয়ে অপারেশন করলে, কোথাকার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক আছে এই কাজের জন্য যা লাগবে, স্থান জায়গা। তো সেই অর্থে কামাখ্যা অবশ্যই পাওয়ারফুল। তার ওপরে আছে, যেমন আমি প্রথম যখন মায়াঙে গেছিলাম, পরিষ্কার আমার একটা কথা বলেছিল, কামাখ্যা তন্ত্র আলাদা, তারাপীঠ তন্ত্র আলাদা, মায়াং তন্ত্র একদম আলাদা। আচ্ছা, ওখানে যেসব দ্রব্য ইউজ করা হয় না কিছু, সেগুলো গাছগাছড়ার, সেই গাছ তুমি পাহাড় ছাড়া পাবে না। এক্স্যাক্টলি, মানে ওখানে ট্রপিক্যাল জায়গায় যে সমস্ত জিনিস পাবো, ওগুলো তো এখানে পাবো না। আবার ওগুলো এখানে আনতে গেলে অনেক খরচা হবে। খরচা কি, নষ্ট হয়ে যাবে। ওয়েদারের জন্য ওয়েদার থাকে না তো, যখন যে কাজ হয় সেই কাজ তুলে নিয়ে এসে করা হয়। আচ্ছা, আমি যতই ওখানে গিয়ে যেমন বলছি যে মায়াঙের, হ্যাঁ পেয়েছি, আমি এখনো বলছি, অন ক্যামেরা বলেছি আমি পেয়েছি, আমি মায়াং তন্ত্রের মন্ত্র কাজ পেয়েছি, পরিপূর্ণ না হলেও কিছু হলেও পেয়েছি। একসঙ্গে কোনো গুরুই দেয় না, অল্প 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 যতটা পেয়েছো। হ্যাঁ, কিন্তু পেয়েছি, এরা বুক বাজিয়ে বলতে পারি পেয়েছি, যে মন্ত্রটা আমি এখানে বসে বলেও একটা কাজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কিছু যেতে আমার হবে, একটা তন্ত্রের যদি আমি
4 রকম কাজ করি ওখানে আমার হ্যাঁ, মানে যেতে হবে। পজিশনে তো পৌঁছতেই হবে। মানে এমনিও মন্ত্রপাঠ করা যায়, আবার একদম আসনে বসে মন্ত্রপাঠ করা সেটা একদম আলাদাই হ্যাঁ। জিনিস। পজিশনে যাওয়াটা তো খুবই ইম্পর্টেন্ট। আমি ওই জন্য তোমার যদি কোনো মানে না থাকে, আমার যে চ্যানেল আছে অ্যাস্ট্রো সৌমাচারিয়া, হ্যাঁ, আমার ফেসবুকও তাই একই নামে, আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সৌম্যদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি। আমি ওতে প্রতিনিয়ত আমার দেয়া থাকে। মানে তোমার আপডেট গুলো দাও তুমি, হ্যাঁ। সেখান থেকে গিয়ে লোকে তোমাকে দেখতেই পাবে যে তুমি দেখতেই কখন পাবে। কোথায় যাচ্ছ, দেখতে পাবে কি ওখানে। করছো। প্লাস আমি অনেক কিছু টিপস দিই সব Remedies আমার বলো। যারা চ্যানেল বা ফেসবুক যারা ফলো করবে তারা পাবে। মায়াং থেকেও করি। তাহলে আজকের এই আড্ডাটা কিন্তু জমে গেছিল। আজকে খুব মানে এত অর্গানিক একটা সুন্দর আড্ডা হলো, আমি খুব এনজয় করলাম আজকের এই আড্ডাটা। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক রয়েছে সৌম্যদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, নিজেদের প্রয়োজনে সৌম্যদার থেকে পরামর্শ নিতে পারেন, এবং ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, কল করে আপনারা বুকিংও করতে পারেন। এবং সব থেকে মজার বিষয় হলো যে প্রচুর গল্প শুনতে পারেন এরকম চ্যানেল ফলো করলে। গল্প শেষ হলো কোথায়, আবার তাহলে বসতে হবে। হ্যাঁ, আবার তাহলে বসতে হবে। তো আজকের মতো পডকাস্টটাকে এখানে এন্ড করব, কারণ এই গল্পের কোনো শেষ নেই আসলে। না। এবং এরপর আমি জানতে চাইবো যে সেদিন তাহলে আমার সাথে কি হয়েছিল, এটা জানতে চাইবো। আর আজকের মতো তাহলে চলি। থ্যাংক ইউ সৌম্যদা, আমাদের এত সুন্দর ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং তোমার এই মায়াংয়ের সম্পর্কে, তোমার মায়াং জার্নি, এই বিষয়টা নিয়ে আমরা এত কিছু জানলাম। এবং তোমার যে মায়াংয়ের তন্ত্র, এটা আমার মনে হয় মায়াং সব থেকে বড় তন্ত্রস্থান, এবং অনেক তান্ত্রিকেরই একটা আশা থাকে, আমারও ছিল, সেটা তোমার ক্ষেত্রে পূরণ হয়েছে। আমি করেছি। এটা আমার, এবং ভবিষ্যতে আরো পূরণ হতে থাকবে। হ্যাঁ। আমি মাসে দুবার তো ওখানে থাকি, 5-6 দিন ওখানে থাকি, মাসে 2বার যাই প্র্যাকটিস করতে। হ্যাঁ, যেতেই হয়। ওখানে না গেলে আমি কারো কাজ করতে পারবো না, কারণ আমি বললাম না, দ্রব্য ওখান ছাড়া নেই। আমি 2-1টা জিনিস, কিছু জিনিস সামথিং চালানোর জন্য এখানে আমি করে দিতে পারি, যেটা মন্ত্রের দ্বারা সম্ভব। কিন্তু আমাকে যদি যা কিছু করতে হবে, আমি ওখানে গিয়েই করতে হবে। যতদিন যেতে পারবো ততদিন এই তন্ত্রটা চালাতে পারবো। যেতে পারবে। উপরওয়ালার কৃপা, ভালোবাসা, আশীর্বাদ এবং এত মানুষের ভালোবাসা, এত মানুষের সাপোর্টে নিশ্চয়ই চলতে থাকবে। আজকের মতো চললাম, টাটা। দেখতে থাকুন প্রেতকথা লাইভ পডকাস্ট। প্রত্যেক শুক্রবার এবং রবিবার আমাদের প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের এপিসোড শুনুন, এবং গৌরব তপাদার ব্লগসে মঙ্গলবার করে এবং শনিবার করে আমাদের এপিসোড দেখতে থাকুন। আজকের মতো চললাম, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।